গত এপিসোডে আমরা পরিবেশের বিনাশ এবং তার সঙ্গে প্রকৃতির প্রতিশোধ এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে কেন কালবৈশাখী হচ্ছে না, মাটিতে জলস্তর হু হু করে নামছে, তার ফলে আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, তারপরে প্রচুর মানুষ তাতে ভুক্তভোগী হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ, আমরা প্রশাসন, রাজনৈতিক দল চুপচাপ করে বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে এখন একটা উন্নয়নের সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে পরিবেশে, যে উন্নয়ন উন্নয়ন হওয়া মানে পরিবেশের ক্ষতি হওয়া। আমরা উন্নয়নটাকে এমনভাবে করছি যাতে পরিবেশটা দিনকে দিন আরও পরিবেশের ভারসাম্যটা আরও নষ্ট হয়। তো একটু অন্য প্রসঙ্গান্তরে গিয়ে একটা শঙ্খ ঘোষের একটা কবিতা দিয়ে আমি একটুখানি বলতে চাই যে উনি মুক্ত গণতন্ত্র বলে ওনার কবিতায় উনি লিখেছিলেন, দেখ খুলে তো ত্রিনয়ন, খড়গ হাতে রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উন্নয়ন। এই উন্নয়নের সঙ্গে আমি যে উন্নয়ন নিয়ে কথা বলতে শুরু করেছিলাম সে উন্নয়নের কিন্তু একটা পার্থক্য আছে। উনি এই উন্নয়নটা বলেছিলেন একটু শ্লেষের সঙ্গে, অর্থাৎ আমাদের যে বীরভূমি, অর্থাৎ বীরভূমের এক রাজনৈতিক নেতা, তিনি মাঝে মাঝেই যারা মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষকে হুমকি দিয়ে ওই সময় বলতেন, 2007-08 সালে উনি বলতেন যে ভোট দিতে যাওয়ার সময় কিংবা প্রচারে যাওয়ার সময় যারা বিরোধী পক্ষ তারা দেখবে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। তাহলে আমার আজকের এই যে এপিসোডের সঙ্গে এটার সম্পর্ক কি? এটাকে এই যে আমাদের যে সাংস্কৃতিকভাবে আমাদের যে কতটা অবনমন হচ্ছে, সে সময় যে নেতাকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন শঙ্খ ঘোষকে, সেটা আমি ছেড়ে দিচ্ছি, বলতেই পারেন, নাম না শুনতেই পারেন, শঙ্খ ঘোষের কবিতা নাই পড়তে পারেন, তাতে কারো কোনো দোষের কিছু দেখছি না। কিন্তু যে উদ্ধত্ত নিয়ে উনি বলেছিলেন সেই নেতা, যিনি বালি তোলার এই যে নদী থেকে অজয় নদী, ময়ূরাক্ষী নদী, দামোদর নদী থেকে বালি তোলার যে চক্র ছিল তার একটা অন্যতম পরিচালক ছিলেন, তিনি অবৈধ কয়লা পাচারের একজন অভিযুক্ত। এবং এখন এইবার দেখলাম যে আমাদের সাংস্কৃতিক অবনমন কতটা হয়েছে, এই যে নেতার কথা আমরা বলছি তারই যে দল, অর্থাৎ আমাদের শাসক দল, তারা ওই বীরভূমের এক জায়গায় দেয়াল লিখন করেছে, দেখরে খুলে ত্রিনয়ন, চারিদিকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উন্নয়ন। অর্থাৎ তারা যে জিনিসটা শঙ্খ ঘোষ শ্লেষের সঙ্গে বলেছিলেন সেটাকে তারা তাদের প্রচারে অন্যভাবে ঘুরিয়ে দেখাতে চাইছে। কারণ আমি বলবো তাদের দেখানো উচিত ছিল যে বীরভূমে জলস্তর কোথায় কতটা নেমেছে, পাশাপাশি বর্ধমানে জলস্তর কোথায় কতটা নেমেছে, পুরুলিয়া বাঁকুড়ায় জলস্তর কতটা নেমেছে, মানুষ কিভাবে প্রকৃতিকে অপব্যবহার করছে। এবং তাদের বলা উচিত ছিল, আমি কোনো রাজনৈতিক দলকেই আমি আজ পর্যন্ত দেখিনি যে যারা এই প্রাকৃতিক ভারসাম্যর উপরে জোর দিয়ে তাদের ইশতেহার তৈরি করে কিংবা তাদের প্রচার করে, আমি কাউকে দেখিনি যে এই পরিবেশের ভারসাম্য রক্ষাটা তারা নির্বাচনী ইস্যুর মধ্যে নিয়ে এসেছে। এটা আমাদের খুবই দুর্ভাগ্য। এবং যেটা আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যে এই যে উন্নয়নের সঙ্গে এই যে আমাদের পরিবেশের ভারসাম্যের যে বিরোধ, সে বিরোধটা নিয়ে আমরা আমাদের খবরের কাগজগুলোতে লেখা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে অনেকের বক্তব্য, কিন্তু তাতে কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। আপনি যদি সোনারপুরের দিকে যদি কোনো পুরনো মানুষকে জিজ্ঞেস করবেন, সেখানে একটা বিদ্যাধরী বলে একটা নদী ছিল, সেই বিদ্যাধরী নদীটা সুন্দরবনে সমুদ্রের দিকে যাওয়ার সময় সেখান থেকে একটা নদী তৈরি হয়েছিল, তার নাম মাতলা। সেই বিদ্যাধরী মাতলার যে বিশাল যে অববাহিকা, সেটা কিন্তু ওই যেখানে এখন বানতলায় তৈরি হয়েছে চর্মনগরী, সেই জায়গাটা ছিল। সেই চর্মনগরী সেখানে তৈরি হয়েছে, তার ফলে আস্তে আস্তে সেই নদীটার মজে গেছে। তার ফলে মাতলা নদী এমন একটা নদী, সে নদীর কিন্তু কোনো উৎস নেই, সে ক্যানিংয়েই শেষ, ক্যানিংয়েই শুরু। এর ফলে কি হচ্ছে, মাতলা নদীতে এমনি সময়ে জল থাকে না, আর যখন জোয়ার আসে তখন এত তার স্রোত, সেখানে নৌকো প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়।
কারণ হচ্ছে এই আর নদীর একটা নদী কি হয়, সে যখন সে উপর থেকে নিচে নামে তখন সেই উপর থেকে সে মিষ্টি জলের প্রবাহটা সমুদ্রের দিকে নিয়ে আসে। তার ফলে জোয়ারের সময় যখন নোনতা জল ঢোকে সেই নুন জল আর মিষ্টি জল একসঙ্গে মিশে যায়, যাতে ওই যে সমুদ্রের জোয়ারের জল যেখানে যাবে সেখানে কিন্তু পুরোপুরি নোনা জল কিন্তু আমাদের সেই জমিতে ঢুকবে না। কিন্তু এখন যদি আপনি গিয়ে দেখেন মাতলা নদীতে জলটা কিন্তু পুরো নোনা, কারণ তার তো আমি তো মিষ্টি জল যে আসবে সেই জায়গাটাই তো আমি বন্ধ করে দিয়েছি। আমি শুধু এই মাতলা নদীর কথা কেন বলবো, আপনি বনগাঁর দিকে যান সেখানে ইছামতির অবস্থা দেখুন, আপনি হাওড়ায় যান সেখানে সরস্বতী নদীর অবস্থা দেখুন, আপনি ক্যানিংয়ের দিকে যান সেখানে পিয়ালি নদীর অবস্থা দেখুন। মানে এই যে আমাদের যে বিভিন্ন, আমি তো খাল বিল বুঝিয়ে দিয়েছি, এখন নদীর দিকেও আমাদের নজর পড়েছে। এখন নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেলে যে কি হয়, এই যে আমি যে এপিসোডটা আগের দিন বলেছিলাম যে এই যে এখন কালবৈশাখীর সময় কালবৈশাখী হচ্ছে না, আসলে কালবৈশাখী হওয়ার জন্য তো মেঘের দরকার। মেঘ কোত্থেকে আসবে? সে হয় সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকবে, কিংবা খাল বিল পুকুর নদী সেখানকার জল বাষ্প হয়ে উপরে উঠবে, তার ফলে অনেকটাই কিন্তু সেই জলীয় বাষ্প উপরে গিয়ে মেঘের তৈরি করবে। আমরা যদি সেই জলের প্রবাহটাকেই নষ্ট করে দিই, বন্ধ করে দিই, তাহলে আমাদের তো আর মেঘ যে হওয়ার তৈরি হওয়ার যে একটা উপকরণ সেটাকেই আমরা পুরোপুরি নষ্ট করে দিচ্ছি। এটা নিয়ে লেখা হয় খুব বেশি, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময় দেখছি না যে এটা নিয়ে কারো বিন্দুমাত্র ভাবনা চিন্তা আছে। যারা বালি মাফিয়া তারা নদীর খাত থেকে বালি তুলেই যাচ্ছে, এক জায়গা থেকে বালি তুলছে, সেই জায়গাটা নিচু হয়ে যাচ্ছে, আরেক জায়গায় উঁচু হয়ে যাচ্ছে, তারপরে জলের প্রবাহটা নদীতে ঠিকমতো থাকছে না। ঠিকমতো জলের প্রবাহ না থাকায় কোনো জায়গায় নদী দুপার একটুখানি বৃষ্টি হলে দুপার ভাসিয়ে দিচ্ছে, কোথাও সারা বছর খরা থাকছে। আর নদীতে আর এর ফলে আমি যখন আমি বাধা দিচ্ছি নদীর নর্মাল গতিপথে, তখন কি হচ্ছে, তখন সেখানকার যে জীবজগৎ, যেখানকার যে প্রাণী জগৎ যাকে বলে বাস্তুতন্ত্র, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তার প্রভাব কিন্তু পুরোপুরি নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন নদীতে আগে বলতাম কি সুন্দর সুন্দর মিষ্টি জলের মাছ, ছোট ছোট মাছ, এখন আপনি বাজারে দেখবেন সব থেকে দাম ওই মাছের বেশি, কারণ ওই মাছের তো প্রোডাকশন হচ্ছে না। আমরা যেখানে ওরা জন্মাবে সেই জায়গাগুলিতে তো আমরা নষ্ট করে দিচ্ছি, হয় বুঝিয়ে দিয়েছি পুকুর, সেখানে বহুতল হচ্ছে, এবং না হলে আমরা সেখান থেকে বালি তুলছি, তার এমন অবস্থা করছি নদীর গতিপথটাই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি ক্যানিংয়ে একসময় মাতলা নদীর ধারে ফিশারি শুরু হয়েছিল, ফিশারি করতে করতে কি নদীর জলটা ধরে ঘেরি করে সেখানে মাছ চাষ করতো। এখন আপনি গিয়ে দেখতে পাবেন, সেই যদি আপনি ওই বাসন্তী রোড দিয়ে যান দেখবেন মিনাকা ফিনাকা এই জায়গায় নদীর যে স্রোতটা আছে সেটাকে বন্ধ করে এরকম মাছের ঘেরি করছে। সুতরাং এখনও যদি আমরা সাবধান না হই তাহলে কিন্তু যেটা মাতলা নদীর অবস্থা হয়েছে সেটা কিন্তু অন্যান্য নদীদেরও কিন্তু অবস্থা হতে পারে। এবং যত আমি বেশি একেই আমাদের বৃষ্টিপাত কমে যাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না, এবং যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না। তার ফলে আমি যে কৃষিজীবীরা যে বিপদে পড়ছেন তাকে পরামর্শ দেওয়ার কেউ এখানে নেই। আমি কোনোদিন কাউকে দেখিনি ঠিকমতো পরামর্শ দিচ্ছে না। পরিকল্পনা আছে রাজ্য সরকারের, কৃষি দপ্তরের, কিংবা এই নিয়ে বিরোধীরা যারা আছে তারাও যে কোনো সুপরামর্শ দিচ্ছেন সেরকমও আমি দেখি না। আর নদীগুলোকে এই নষ্ট করে দিয়ে আমরা কি করছি না, মাটির জলস্তরটাকে আরও নামিয়ে দিচ্ছি। এর পাশাপাশি কি করছি, একের পর এক বহুতল তৈরি হচ্ছে, তারা আরও বেশি মাটি থেকে জল তুলে নিচ্ছে। ফলে আমরা ব্যাঙ্গালোরে দেখেছিলাম মানুষ জলের জন্য কীরকম হাহাকার করেছে, সেখানে জল প্রচুর দাম দিয়ে কিনতে হয়েছে। আমাদের এখানে জল এখনও কিন্তু অপর্যাপ্ত আছে। এখনও যদি মানুষ সাবধান না হয় তাহলে কিন্তু বিপদ খুব, এবং বিপদটা আর কোন দিক দিয়ে আসতে পারে, এই জলস্তর নেমে এবং জল আরও নিচে নেমে যাওয়ায় আর কি হতে পারে সেটা আগামী এপিসোডে বলবো। এবং সেটাও কিন্তু আপনারা ভালো করে শুনবেন, এটা কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। তো আপনারা যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওই বেল আইকনে টিপলে পরে আপনারা সাবস্ক্রাইব হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার আগামী এপিসোডে দেখা হবে। নমস্কার।